হ্যাঁ, তো আপনারা কেমন আছেন বলুন? স্যার কেমন আছেন? আপনি কেমন আছেন? খুব ভালো আছি, সবসময় ভালো আছি। আমি তো সবসময় ভালো থাকি। স্যার কেমন আছেন? আছি মোটামুটি। কারণ এই যা চারিদিকের পরিস্থিতি, এই পরিস্থিতিতে হ্যাঁ, কখনো স্যার। ভালো থাকা সম্ভব নয়। সে হ্যাঁ, কারণে ভীষণভাবে মনোযোগ দিয়ে আছি। তো তুই হ্যাঁ, স্যার অলরেডি এই যেভাবে ব্যাপারটা বলেছিস, সত্যিই খুব মানে প্যাথেটিক। এই ব্যাপারটা যতটা সম্ভব তাড়াতাড়ি জাস্টিস আমরা পাবো ততটাই ভালো হবে স্যার। সবার পক্ষেই সেটা। কারণ এটার জন্য তো স্যার সত্যি আমাদের অনেক কাজও বন্ধ রয়েছে। না, শুধু এই ব্যাপারটা নয়, সমাজের সর্বস্তরে এরকম ব্যাপার বন্ধ হওয়া খুব প্রয়োজন। ছোট, ছোট আচ্ছা। জায়গা থেকে বড় জায়গায় সর্বস্তরে হ্যাঁ, এই ঘটনাগুলো আমরা সবসময় কিছু না কিছু আমাদের কানে আসে। যেটা হুম, আমার হুম। মনে হয় এখন হাই টাইম আমাদের সবার এই ব্যাপারগুলো নিয়ে অনেক সিরিয়াস হওয়া উচিত এবং এই ব্যাপারগুলো বন্ধ হোক, সেই ব্যাপারে অনেক বেশি সচেষ্ট হওয়া উচিত আমাদের প্রত্যেককে। একদমই, একদমই ম্যাম। তো আমরা প্রত্যেকে জাস্টিসই আশা করি। জাস্টিসটা আমরা পাবো যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছে। আজকেও ইনফ্যাক্ট দেখলাম যে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এটার বিরুদ্ধে গিয়ে যাচ্ছে, তারা মিছিল করছে। তো আশা করি জাস্টিস আমরা পাবো। তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আ অ্যা যেটা বলার কথা সেটা হচ্ছে যে আ আমারও অনেকগুলো জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি। দুর্ভাগ্যবশত আমার বাড়িতে একটা প্রবলেম হয়েছে। মানে আমার ছেলের একটা শারীরিক প্রবলেম হয়েছে। তো সেই কারণের জন্যে প্রায় আ ১ সপ্তাহ ধরে বাড়িতেই আছি। হ্যাঁ? তো আ সেই কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকগুলো জায়গায় যেয়ে মানে গিয়েও পৌঁছতে পারছি না। কারণ কিছু করার নেই। এবার যেহেতু অনুষ্কার কাজ চলছে ছবির, ওকে তো তো বেরোতেই হবে বাধ্যতামূলক। তো স্যার আপনার রিসেন্ট টাইমে ২ টো ফিল্ম একদিনেই রিলিজ করেছে। একটা হচ্ছে 'সাকসেসফুল ফেইলিউর' এবং আরেকটা 'দাদাভাই'। তো 'দাদাভাই' ছবিটাতে ম্যাডামও আছেন। তো মানে দুটো সম্পূর্ণ আলাদা ধরনের ছবি। মানে দুটো ছবি মানে একদিনে যখন রিলিজ করল তখন খুশি কতটা হয়েছিলেন? মানে যে দুটো ছবি পরপর একদিনেই রিলিজ করছে মানে কোনো গ্যাপ নয়। না এটা তো মানে যে এটা একটা অভিনেতা বা অভিনেত্রীর কাছে এটা একটা বড় প্রাপ্তি। যে একই দিনে দুটো ছবি মুক্তি পাচ্ছে। দুটো ভাষার সবথেকে বড় কথা। ১ম কোনো কাজ যেটা আমি মানে হিন্দি ভাষাতে অ্যা মানে হিন্দিতে বললাম, নিজে, নিজে ডাবিং করেছি এবং লোকের তো ভালো লেগেছে। হুম, তো হুম, হুম। আ ইনফেক্ট মানে সবাই বলে এবং ইনফেক্ট অনুষাও বলে যে আ আমি খুব বাজে হিন্দি বলি। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি মোটামুটি না দাদা আমার ভালোই খুব ভালো বলছিলাম, লেগেছে ছবিটা। ভালোই বলেছি। আর বা দুজন দু ধরনের মানে পরিচালক, দুটো দু ধরনের ছবি। কারণ এক হচ্ছে 'সাকসেস অ্যান্ড ফেইলিউর' যে ছবিটা সেটা বাপ্পাদিত্যর ছবি। বাপ্পাদিত্য আ মা ৩ নম্বর ছবি মোস্ট প্রবাবলি। তো আরো বড় ছবিও করছে হয়তো পুজোর পরে সেটা করব। আর দিগ্বিজয়দার সাথে একটা অন্যরকম সম্পর্ক হয়। দিগ্বিজয়দার এর আগের ছবিটা আমি করেছিলাম। তো দিগ্বিজয়দার যেহেতু উনি অঞ্জন চৌধুরীর খুব কাছের বন্ধু ছিলেন। এটা আমি আ হলেও আমি অন্য মিডিয়াকেও বলেছি যে, যেহেতু উনি একদম খুব কাছের বন্ধু ছিলেন, তো অঞ্জন চৌধুরীর যে ঘরানাটা, একটা ঘরানা যেটা ছবিটা উনি একটা সিঙ্গল রুমের মধ্যে শুটিং করলেও সেই ছবিটা দর্শক দেখেছে হিট হয়েছে। ওটার একটা হুম। পার্টিকুলার ঘরানা আছে। এই দিগ্বিজয়দার ছবিতে ছবিরও ঘরানা কিন্তু সেরকমই এবং মানে ভীষণ মাত্রায় যেহেতু মানে একদম অন্যরকম একটা ফ্লেভার মানে যেটা ইনফেক্ট সত্যি বলছি নিজের অনেক সিনেমা নিজের কাজ বা নিজের অনেক কিছু উনার একটা পার্টিকুলার ঘরানা সেই ঘরানায় আ বা দাঁড়িয়ে ছবিটা পড়ে খুব ভালো লেগেছে এবং অনেক কাজ কি হয় নিজের কাজেও নিজের ভালো লাগে না অনেক জায়গায় তো হয় কিন্তু এই ছবিটা দেখতে গিয়ে খুব ভালো লেগেছে, খুব এন্টারটেইনমেন্ট হয়েছে মানে আমার খুব ভালো লেগেছে এবং তার সাথে অনুষরা যেহেতু পাশে ছিল আরো মানে সুবিধ না, মানে আমি এই কাজটা করতে কিন্তু চাইনি। আ দিগ্বিজয় দার সাথে আমার কোনো পরিচয় ছিল না। তো উনি যখন মনোজিৎকে ফোন করলেন যে অনস্যাও যদি আমি ওকে কাস্টিং এ ভাবছি, আমার সাথে কথা বললেন তারপর ফোনে। আমি বলেছিলাম যে, "দেখুন ক্যারেক্টারটা এজটা অনেকটা হয়ে যাচ্ছে, আমি করব না।
উনি বলেছিলেন, "তুমি তো একজন অভিনেত্রী। তোমার কাছে তো এটা ভাবার বিষয় নয় যে বয়সটা ম্যাটার করছে বা কি ধরনের চরিত্র। চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ এবং তোমার দুটো শেড আছে, কম বয়সেরও এবং বেশি বয়সেরও। তুমি করো, হুম, হুম, আমার ভালো লাগবে তোমার।" আমি ফ্লোরে গিয়ে ১ম ওনার সাথে পরিচয়। তার আগে পর্যন্ত ফোনেই কথা। ফ্লোরে যখন গেলাম হুম, তখন আমি দেখলাম ওটা ফ্লোর নয়। ওটা একটা মানে ফ্যামিলি, পুরো পরিবার। এবং সেইখানে কাজ করা, আমি সেদিন প্রচন্ড অসুস্থ ছিলাম। ইনফ্যাক্ট ৪ দিন ৫ দিন ধরে আমি কিচ্ছু খেতে পারছিলাম না। শুধু ওআরএস খেয়েছিলাম। তার আগে স্যালাইন চলেছে, এমন অসুস্থ আমি। সেখানে গিয়ে আ মানে কি বলবো, আমি একটুও ফিল করিনি যে আমি অসুস্থ কাজ করার সময়। খুব আনন্দ করে কাজ করেছি। উনারা এতটা বেশি কেয়ারিং ছিলেন আমার প্রতি, এত বেশি হোমলি অ্যাটমসফিয়ার, এত কমফোর্টেবলি কাজ করেছি। এতগুলো সিন একদিনে আ শুট করা হয়েছে। কোন সময় একটুখানি কিছু মনে হয়নি। এবং সত্যি কাজটা করে আমারও খুব ভালো লেগেছে। বিশেষ করে যখন ইউনিট খুব ভালো হয় না? তখন যাই কাজ হ্যাঁ, হোক সেটা করতে ভালো লাগে। হ্যাঁ। তো আমাদেরও ছবিটা ভীষণই ভালো লেগেছে। তো এই মানে এই ছবিটা নিয়ে একটা কথা বলার আছে, মানে আমার দুটো ছবি নিয়েই বলার আছে যে, দুটো ছবি আমরা দেখেছি যে হল সংখ্যা অনেক কম রয়েছে। তো সেটা কি মানে প্রবলেম এর কোনো কারণ? মানে ছবিটা ড্রপ হওয়ার কারণ তো একটা অবশ্যই। মানে এটা মানে কেন হলো? মানে হল সংখ্যা এত হল কম। সংখ্যাটা খুব একটা কম ছিল না। না, হল সংখ্যা তো ঠিক আছে, যা দিগ্বিজয়দার আছে ঠিক আছে। ছবিতে সিঙ্গল স্ক্রিন, হ্যাঁ, কলকাতার মধ্যে হ্যাঁ, অনেক হল নেই। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, মফস্বলের দিকে সিঙ্গল স্ক্রিন গুলো আছে। তবে ছবিটার ডিউরেশন যেহেতু ছোট, সিঙ্গল স্ক্রিনের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে যে খুব ছোট ডিউরেশনের ছবি মাল্টিপ্লেক্স, যেমন ১ ঘন্টা ৪৫ মিনিট বা এরকম কিছু ডিউরেশনের ছবিগুলো মাল্টিপ্লেক্সের কাছে খুব অ্যাকসেপ্টেবল হয়। কিন্তু সিঙ্গল স্ক্রিনের ক্ষেত্রে এটা একটা লিমিটেশন এর কারণ তৈরি হয়। তো তা ১ এটাই ঘন্টা একটা ১৩ মিনিটের সমস্যা। ছবিটা ছিল। এটা একটা সমস্যা ফেস করতে হয়েছে। তবে হল সংখ্যা দাদাভাইয়ের খুব একটা কম নেই। ঠিকই আ আছে। এটা মফস্বলের দিকে যথেষ্ট আছে এবং শুনছি সেখানে দর্শকের এবং আসাম ঢুকছে। আছে। আম এবার এখন ধীরে, ধীরে ২২ টা মোস্ট প্রবাবলি হলে রিলিজ ধীরে করেছে। এই সবে ছবিটা রিলিজ করেছে। ধীরে, ধীরে ডেফিনিটলি হল সেকেন্ড সংখ্যা উইক বাড়বে। বলল। হ্যাঁ। আ হ্যাঁ। তো আমরা আশাবাদী। আচ্ছা, তো দাদা তোমাকে একটা আমার প্রশ্ন ছিল যে তুমি একটা ছবি করেছিলে 'মোমো দ্য গেম অফ ডেথ', মানে ছবিটা দারুণ লেগেছিল এবং যারা দেখেছিল তাদের দারুণ লেগেছিল। মানে ওই ধরনের স্ক্রিপ্টটা তুমি কি হিসেবে চুজ করলে? মানে ওরকম একটা মানে ক্যারেক্টার, মানে ওরকম তোমার কাছে কি কিছু একটা চ্যালেঞ্জিং ছিল ওরকম ক্যারেক্টার? না, ওরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে যেটা যে ওটা রাহুলের ছবি। রাহুল যখন আমাকে এটা স্ক্রিপ্টটা দেয়, তখন স্ক্রিপ্টটা পেয়ে আ মানে এরকম যে মানে ১ম এ তো আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি গল্পটা। নিজেই বুঝতে পারিনি যে একটা লোকের দুটো বিবর্তন দুরকম ভাবে। এই গল্পটা নিজেই ১ম এ ধরতে পারিনি। তো তারপর ও যখন বোঝালো এবং ওর সাথে আমি প্রায় দিন ৭ আমরা বসেছি একসাথে। স্ক্রিপ্ট নিয়ে প্রচুর আলোচনা, অভিনয়ের বিষয় নিয়ে এবং তারপরে আমাদের আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, বিখ্যাত ক্যামেরাম্যান সাউথের। ও ছিল, ক্যামেরা করেছিল। তো বা অসম্ভব ভালো, ক্যামেরাটা হয়েছিল ভীষণ ভালো এবং তার সাথে রাহুলের ডিরেকশন খুব ভালো এবং সব মিলিয়ে মিশিয়ে হয় না একটা ভালো ছবি হয়ে যায়। হ্যাঁ, লাকি হ্যাঁ, আমি যে ছবিটাতে কাজটা করতে পেরেছি এটাই আমার কাছে লাকি এবং অনেক রকমের বাজে মানে খারাপ অভিজ্ঞতাও আছে। খারাপ মিনস হচ্ছে এমন একটা হাতে লেগে যায়, মানে কেটে যায়। মানে এরকম ছবি অভিজ্ঞতা আছে। কিন্তু ছবিটা আল্টিমেটলি ভালো হয় এবং মানে এই লকডাউনের গ্যাপেতে ছবিটা আল্টিমেটলি খুব মানে দুঃখ ছিল যে ছবিটা হয়তোবা রিলিজ হবে না। লকডাউন পড়ে যায়। শুটিং শেষ হওয়ার পরে লকডাউন, একটা গ্যাপ। তারপর আল্টিমেটলি ছবিটা যে রিলিজ হবে এটাই বিরাট কথা। বিশাল ভাগ্যের ব্যাপার। তো এখন তো দাদা এটা ওটিটি তে চলে এসেছে ক্লিক প্ল্যাটফর্মে, এবার সবাই দেখতে পাচ্ছে, মানে সবাই খুব ভালো পজিটিভ রিভিউ করছে এটা। তো আর ম্যাডাম আপনার কাছে যে আপনি শুনছিলাম যে একটা ছবি ডিরেকশন দিচ্ছেন, তো সেটা মানে কবে নাগাদ আসতে পারে বা সেই ছবির থিমটা যদি একটু বলেন? অ্যাকচুয়ালি আমি আম এখনই ডিসক্লোজ করব না সবটা। হ্যাঁ, আমার ছবি শুরু হয়েছে। হুম, কাজটা চলছে। থিমটা একদম অন্যরকম। অন্যরকম, সবাই নিজের ছবিকে অন্যরকমই বলে।
কিন্তু এটা হ্যাঁ। প্র্যাকটিক্যালি অন্যরকম থিমের ওপর, যেটাকে অনেকগুলো ঘরানার মধ্যে না ফেলে একদম ওয়ার্ল্ড ক্লাস মুভির মধ্যে ফেলাই ভালো। আমি নিজে আমার টেকনিক্যাল ক্রুকেও তাই বলেছি যে, "তোমরা এটা ভাববে না যে কোনো পার্টিকুলার কোনো রকম জনরার ছবি। এটা আ এমনভাবে দেখবে, একটা অন্যরকম গল্প, সেটা আমি ডিসক্লোজ করছি না। কাজটা চলছে। আ তোমাকে আমি ডেফিনিটলি ইন্টারভিউ আবারও দেব কাজটার সম্বন্ধে যতটা বলা যায়। আর এটা আমার একদম। 3rd মুভি ডিরেকশনের। হুম, আমার ডিরেক্টর প্রোডিউসার হিসেবে ৩য় মুভি। আমার হুম। ১ম ছিল 'ব্লাড', ২য় 'আলো ছায়া' যেটা অ্যামাজন প্রাইমে আছে। আম এটাও নিশ্চয়ই খুব শিগগিরই কোনো একটা ভালো প্ল্যাটফর্মে ভালোভাবে সবকিছু নিয়ে দেখতে পাবে। আমি তার আগে ডেফিনিটলি তোমাকে ডাকবো, তোমাকে বলবো বাকি বিষয়গুলো। একদম। ম্যাম আপনার কি কোনোদিন মানে মেগা সিরিয়াল ডিরেকশন বা রাইটিং করার প্ল্যান আছে? মানে মেগা সিরিয়ালের? না, দেখো আমি আ প্রথমত ছবি করতে ভালোবাসি। আমি কোনোদিন ভাবিনি শর্ট ফিল্ম করতে পারবো। লকডাউনের ফেজে আমার সেই ধারণাটা, কারণ ফিল্ম যারা করে না তাদের একটা অন্যরকম হয়তো মাইন্ডসেট অনেকের ক্ষেত্রে হয়ে যায়। আমার ক্ষেত্রে ছিল। আমি খুব ছোট বয়সে, মানে আমি ২০ বছর বয়সে আমার ১ম ছবির ডাইরেকশন দিই। তো হুম, আমার ক্ষেত্রে শর্ট ফিল্ম করাটাই ১ম চ্যালেঞ্জ ছিল, যখন আমি ভেবেছিলাম যে লকডাউনে বসে আমি শর্ট ফিল্মস করব। তারপরে বহু বছর পরে আমি যখন কামব্যাক করলাম, আমি আমার নিজের পড়াশুনো শেষ করা ছিল, ফ্যামিলি ছিল। সবকিছু মিলিয়ে আমার একটা দীর্ঘ গ্যাপ হয়ে গিয়েছিল। তারপর কামব্যাক করলাম। তখন আমি অভিনেত্রী হিসেবেই কাজ করছিলাম। আ তারপরে ওই যে বলে যে, যেটা করতে পারে ঢেঁকি স্বর্গে হ্যাঁ, গেলেও ধান ভাঙে। কিছু করার নেই। হ্যাঁ। ওটা আমার প্যাশন বলতে পারো, ওটা নেশা। আ ছবিটা করতে ভালোবাসি। ছবির মধ্যে যে আমেজ, মজা আছে, সেই জায়গাটা আবারও হয়তো এটার পরেও আবার ছবি করব। আর অভিনয়টা করব। মেগা সিরিয়াল ডাইরেকশন বা রাইটিং এর বিষয়ে আমি কোনদিন ভাবিনি। তবে হ্যাঁ, অভিনয়ের বিষয় হলে সেটা একদম টোটালি ডিফারেন্ট ব্যাপার। হুম। তো দাদা তুমি যেটা ফটো দিয়েছিলে যে তুমি অনেকের সঙ্গেই কাজ করেছো, যেরকম পাপিয়া অধিকারীর সঙ্গে কাজ করেছো, লাবণী সরকারের সঙ্গে কাজ করেছো, তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? মানে এনারাও তো অ্যাকচুয়ালি একজন মেগা স্টার, মানে পুরোনো দিনের নামকরা অভিনেত্রী। তো তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল দাদা? এক্সপেরিয়েন্সটা বলতে গেলে সবথেকে মানে বেটার এক্সপেরিয়েন্স হচ্ছে ১ম আমার কাজ হচ্ছে যেটা আ সমীপ চট্টোপাধ্যায়। হ্যাঁ, সৌমিত্রবাবুর সাথে ১ম কাজ 'আলো ছায়া' ছবিতে। 'আলো ছায়ার' আগে অবশ্য একটা ছবি করেছিলাম, সেটা ঘটচক্রে রিলিজ হয়নি। মাধুরী মুখার্জী, তারপরে আ আ আমাদের সুবর্ণলতা হতো। সুবর্ণলতাতে সাবিত্রী হুম, চট্টোপাধ্যায়। হুম, হুম। তারপরে ওই দিনের ঐরকম ওই পুরোনো দিনের অভিনেত্রীতে তার পরবর্তী জেনারেশন এর রমাদার হচ্ছে সাথে কাজ রমা রমা দা, আ আলো ছায়াতেই রমাদার সাথে কাজ করেছি। এরকম বিভু দা, রমা। সঙ্গমিত্রা দি, বিভুদা এরা তো রয়েছেই। কিন্তু তার পরবর্তী জেনারেশন এ এসে যখন লাবণীদির সাথে কাজ করা আমার আমার একটা ভীষণ ভালো এক্সপেরিয়েন্স। কারণ উনার মতো অভিনেত্রী সত্যি কথা বাংলা ইন্ডাস্ট্রি সেভাবে উনাকে ইউজ করেনি। তো আ লাবণীদির সাথে আমার ১ম কাজ অ্যাকচুয়ালি আমি আ রাজ চক্রবর্তীর একটা সিরিয়াল করতাম 'হেলনা', স্টার জলসায় হতো। হ্যাঁ, হ্যাঁ, সেখানে তুমি ছিলে। হ্যাঁ, হ্যাঁ, দেখেছিলাম। তো সেখানে কাজ করেছি হয়তো, কিন্তু দুটো আলাদা ট্র্যাক এ ছিল মানে গল্প। কখনো একসাথে গল্প আসেনি। তো হ্যাঁ, তোমার এই সেখানে ফতেমার অম্লান দার সঙ্গেই বেসিক্যালি মানে হ্যাঁ, বেশিরভাগ হ্যাঁ, রোলটা একটা অম্লান দার সঙ্গেই ছিল। একটা অন্যরকম নেগেটিভ শেড, অন্যরকম ব্যাপার। কিন্তু এই ফতেমার সময় এর জন্য অবশ্যই থ্যাংক ইউ আতিউল ইসলামকে। কারণ প্রোডিউসার অন্য কোনো একজন বিখ্যাত মানুষকেই নিয়েছিলেন যে আ কাজটা করার জন্য। যাই হোক, কিন্তু আতিউল আমাকে ছবিটায় কাস্ট করে এবং আ ঘটনাচক্রে ওখানে গিয়ে শুটিং এ গিয়ে আমার মানে যেকোনো কারণে হোক শরীর খারাপ হয় ১ম দিন শট দেওয়ার পরে। তারপরে রাত্রিবেলাটা খুব কঠিনভাবে কাটিয়ে পরের দিনকে প্রায় পরপর ৪ খানা সিন ছিল লাবণীদির সাথে। তারপর লাবণীদির সাথে অসম্ভব ভালো একটা কেমিস্ট্রি তৈরি হয় এবং লাবণীদি নিজে আমাকে বলেন যে, "দেখ, আমরা ভাই মানে
মানে দিদি আর ভাই হয়ে এত সুন্দর বর বর হাজব্যান্ড ওয়াইফ করলাম, এরকম কেমিস্ট্রি আমিও আমার গোটা এতে পাইনি, এরকম ভাবে হুম, কাজ করা যায়। তারপরে তো নসিব কৌটো করলাম। আজকে দিদির সাথে ভীষণ ভালো সম্পর্ক। আ ভীষণ ভালো লেগেছে উনার সাথে কাজ করা। ভীষণ ভালো মানুষ অ্যাকচুয়ালি ওই কি বলতো মানে ভালো মানুষ ছাড়া তো ভালো অভিনয় করা যায় না। মানে ভালো অভিনেত্রী বা অভিনেতা হওয়া যায় না। যতই যাই বলুক। সেরকম ওই মিঠুন দার সাথেও যে এক্সপেরিয়েন্স, মিঠুন দা সে ১ম তখন আমি কত ছোট ২০০৫ সাল, বুম্বাদা ২০০৬ সাল। এরা তো অন্য লেভেল, অন্যভাবে মানুষ, অন্য মানুষ। আবার পরবর্তীকালে এমন মানুষকেও দেখেছি কাজ করতে গিয়ে কাজের জগতে, যারা মানে নিউকামার বা যারা হয়তো ৪-৫ টা মেগা সিরিয়াল বা ২-১ টা ছবি করেছে তাদের ব্যবহার, তাদের অ্যাটিটিউড সবটাই এত বছরে দেখলাম। মানে আজকে প্রায় ২৩ বছর হয়ে গেল ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে আছি। প্রচুর ওঠাপড়া দেখেছি। নিজেরও তাই লড়াই মানে তখনও করতাম, আজও লড়াই করে যাচ্ছি। এভাবেই চলছে। আচ্ছা, আর দাদা তুমি দেবদার সঙ্গেও একটা কাজ করেছিলে যে কিশমিশ হ্যাঁ, ছবিটাতে। হ্যাঁ। তো তো ওই সেটা ছবিটা অ্যাকচুয়ালি ওই experience ছবিটা কেমন? ওই কিসমিস অ্যাকচুয়ালি রাহুলের ছবি, রাহুল মুখার্জির ছবি এটা। এটা রাহুল হ্যাঁ, মুখার্জির ছবি। রাহুলের সাথে আমার দীর্ঘদিনের খুব অন্যরকম ভালো সম্পর্ক। রাহুল তখন আ জি বাংলায় পাণ্ডব গোয়েন্দা হতো। পাণ্ডব গোয়েন্দা করতো। তারপরে ও আ একটা মা যেকোনো একটা হাউসের ইপি ছিল। হ্যাঁ, খুব নামকরা একটা হাউসে। তো রাহুল দীর্ঘদিন ধরে ট্রাই করছিল এই ছবিটা করার। এই কিসমিস করার। এটা আজকে নয়, এটা দীর্ঘদিন ধরে ও প্রায় ২০১২-১৫ থেকে ট্রাই করে যাচ্ছিল। তারপরে একদিনকে এসে বলল আমাকে ফোন করলো যে, দেখো মনিরদা এরকম একটা আমি কিসমিসটা করছি। আমার এই ছবিতে সবাই আছে টালিগঞ্জে, যতজন আর্টিস্ট আছে। মানে টালিগঞ্জে। সবার ছোট, ছোট পার্ট একটু করতেই হবে ওটা। এবার ডেফিনিটলি করলাম এবং সত্যি কথা বলতে কি দেব অ্যাজ এ অভিনেতা, অ্যাজ এ হিউম্যান মানে অভিনেতা হিসেবে লোকে অনেক কথা বলে। অ্যাজ এ হিউম্যান বা আমি সামনাসামনি আমি দেখা ভীষণ ভালো একটি মানুষ। মানে অসম্ভব মানে এমন একটা কথা যখন ফটোশুট হচ্ছিল, এমন একটা কথা ও এসে আমাকে বলল, যে কথাটা আমি হয়তো এ এ এতে বলতে পারব না। এখানে বলা যাবেও না। মানে এটা দেবের মতো একটা সুপারস্টার। আমি খুব সাধারণ একজন অভিনেতা। তার কাছে আমার কাছে মানে এটা মানে প্রাপ্তি। প্রাপ্তি, বিরাট প্রাপ্তি। এবং ভীষণ ভালো একটা ছেলে, ভীষণ ভালো মানুষ। সব দিক থেকে একটা ভালো মানুষ বলতে যেটা বোঝায়, দেব হচ্ছে তাই। তো ম্যাডাম আপনার একটা সিরিয়াল যেটা আমরা কিছুদিন আগে দেখলাম যেটা স্যারও ছিলেন, দ্বিতীয় বসন্ত। তো আপনি তো মানে অনেকদিন পরে সিরিয়াল করলেন, আপনি তো খুব একটা সিরিয়াল করেন না, মানে সেটাতে আসা মানে কেন হলো, মানে সেটাতে রাজি কেন হলেন? আর রাজি হলাম আমি সিরিয়াল ইন জেনারেলি মোটামুটি যখন শুরুর দিকে আমার প্রচুর সিরিয়ালের অফার ছিল। সেগুলো বিখ্যাত সিরিয়াল। তখন আমি একদম ছোট। আমি দূরদর্শনের তখন অ্যাঙ্করিং করি। কয়েকটা ছবিতে কাজ করছি। 'হাঙ্গামা' ছবিটা তখন আমার রিলিজ হয়েছে। প্রচুর সিরিয়ালের অফার এসেছিল। তখন আমি একের পর এক সিরিয়ালকে রিজেক্ট করেছিলাম। কারণ যেহেতু ছবিটা করছিলাম এবং দূরদর্শনে কাজ করছিলাম। নিজে প্রোডাকশন করব ভাবনা চিন্তায় ছিল। তাই সিরিয়াল নিয়ে কোনোদিন ভাবিনি। পরবর্তীকালে যখন আমি কামব্যাক করলাম, তখন তখনও আমি খুব একটা সিরিয়াল নিয়ে ভাবিনি। কিন্তু মনোজিৎ আমাকে বারবার বলছিল যে, "দেখো, আ এখন তো আ সিরিয়ালের একটা ভালো জায়গা। আর এখন এরকম ডিভিশন ইন্ডাস্ট্রিতে নেই যে ফিল্মের আলাদা শিল্পী, সিরিয়ালের মেগা সিরিয়ালের আলাদা শিল্পী। এই ডিভিশনটা ইন্ডাস্ট্রির মাথার থেকে কেটে গেছে। তো হুম, ঠিক আছে আমরা তো তুমি আম ২-১ জায়গায় বলা যেতেই পারে।" তো সেরকম ২-১ জায়গায় দেখা হয়েছে। আমি বলেছি, "হ্যাঁ, যদি কোনো ভালো চরিত্র থাকে বলতে পারো।" একদিন রাত্রে আমার ফোনটা আমি রাত্রে অফ করে দিতাম তখন। ১১টা বাজলে অফ করে দিতাম। সেদিন somehow কোনো একটা কারণে কারোর সাথে কথা বলছিলাম, ফোনটা অফ হয়নি। সজল আমাকে অনেক রাত্রে ফোন করল। ফোন করে বলল, "এরকম একটা চরিত্র আছে।" আমি বললাম, "দেখো আমি সিরিয়াল" "কিরকম চরিত্র বলো?" বলল, "এটা একদম সেপারেট ট্র্যাক। তোমার কোনো চিন্তা নেই। এটা ওপেন ট্র্যাক থাকবে। আ আসবে যাবে। আ টিচারের ক্যারেক্টার ভালো লাগবে। করে দেখো তুমি।" আমি তখন বললাম, "ঠিক আছে, ওকে।" উম তো আমার আ
এটা অ্যাকচুয়ালি আমার জীবনের ২য় সিরিয়াল। ১ম সিরিয়ালটা আমি যখন গ্রুপ থিয়েটার করতাম তখন আমি একটা খুব ছোটবেলায় কোনো এক পরিচিত ডিরেক্টরের জন্য কোনো একটি গ্রাউন্ড চ্যানেলের জন্য করেছি, যার লিড করতাম আমি দীর্ঘ প্রায় ২.৫-৩ বছর সিরিয়ালটি চলেছিল। এখন সমাজ বলে একটি সিরিয়াল, তার লিড করতাম তখন। সেটাও আ তখন আমি একদম মানে অভিনেত্রী হিসেবে কাজই শুরু করিনি এই ইন্ডাস্ট্রিতে তখন করা। তারপর এই সিরিয়ালটা, এটা বলতে গেলে মেগা সিরিয়াল জগতে আমার ১ম কাজ অ্যাকচুয়ালি। হুম। এক্সপেরিয়েন্স খুব ভালো আমার। এই সিরিয়াল করার পুরো ইউনিট না ভীষণ ভালো। অ্যাকচুয়ালি যেটা কি বলতো মানে যেটা এটা মানে এটা বলতে থেকে বাধা নেই কিছু। সেটা হলো একটা সময় ছিল, এটা না একটা ডিভিশন ছিল। বলা হতো মানে এই করে আমারও অনেকগুলো বছর নষ্ট হয়েছে। যে বলা হতো যে সিরিয়াল করলে সিনেমাতে সিনেমা করা যাবে। করা যাবে না। আমি যেহেতু হুম, হিরোইন করছিলাম পরপর ছবির, আমার পক্ষে একটা খুব ডিফিকাল্ট ছিল তখন সিরিয়ালে, মানে ওটা আমার কাছে ভীষণ আম একটা জুয়া খেলার মতো ব্যাপার হয়ে যেত। তা আমি তখন ডিসাইড করতে পারিনি আমি মেগা সিরিয়ালে যাবো কি আমি ফিল্ম করছি, আর হাতে অনেকগুলো ছবি ছিল ব্যাক টু ব্যাক। তার মধ্যে বেশ কয়েকটা ছবি রিলিজ, বেশ কয়েকটা ছবি রিলিজ করেনি। তো সেই কারণে তখন ভাবিনি। তারপরে এখন যেরকম হ্যাঁ, ভালো চরিত্র, সেপারেট ট্র্যাক হলে আমি হয়তো ভাববো। তখন যেমন জোর গলায় বলতাম, "না, আমি সিরিয়ালটা করবই না।" এখন যেহেতু ডিভিশনটা নেই, অভিনেত্রী হিসেবে আমার লিমিটেশনটাও নেই। আর এখন তো আর আ ওইভাবে মানে হিরোইন বা হিরোইন করার মতো কনসেপ্টেও নেই। আমি আমার নিজের প্রোডাকশন করলেও এই এই প্রোডাকশন আমি নিজে অভিনয় করে আমি নিজে রিয়ালাইজ করছি যে না, প্রোডাকশন করতে গেলে এবার একটু সিরিয়াসলি আমাকে প্রোডাকশনটা যখন করব আমাকে অভিনয় থেকে সরে আসতে হবে। আর সেটা আলাদা। আর অভিনেত্রী হিসেবে কাজ করলে অভিনেত্রী হিসেবেই কাজ করব। হ্যাঁ, তো দাদা তোমাকে অনেকদিন মানে সিরিয়ালে খুব একটা দেখা যাচ্ছে না। লাস্ট দেখা গেছিল উড়ান ধারাবাহিকে, এবং দ্বিতীয় বসন্ততে আমরা যেরকম দেখছিলাম, তো তুমি মানে অনেকদিন আবার গ্যাপ দিলে। তো এটা কি মানে বড় কিছু ছবির প্ল্যান করছো নাকি অন্য কোনো হ্যাঁ, কন্ট্রাক্টে রয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আ বা সত্যি তাই। মানে বেশ কয়েকটা ভালো কাজ আসে এবং ঘটনাচক্রে এমন একটা মানে জটিলতার মধ্যে আমিও পড়ে গেছি। পড়েছি কারণ এই প্রবলেমটা হয়েছে, প্রবলেম নয় হয়তো ভালোটাই হয়েছে। একটা উড়িয়া ছবি করছি আমি রিসেন্টলি। মানে এবং হুম, ওরা আমাকে গত মাসে অ্যাডভান্স করেছে। এবার গত মাসে অ্যাডভান্স করার পরে এবার ওদের মানে দুর্ভাগ্যবশত ভুবনেশ্বরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং এই হুম, বৃষ্টি হওয়ার দুবার ফুল ডেট নেওয়ার পরেও শুটিংটা ক্যানসেল হয়ে যায়। এবং হুম, ঠিক সেম আমি একটা প্রপার মালায়ালাম ছবি করছি। তার একটা বড় আউটডোর আছে, প্রায় ১২ দিনের আউটডোর আছে কেরালার জঙ্গলে। এবার ওখানেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সেম কারণে ওখানে শুটিংটাও পিছিয়ে যাচ্ছে। এবার তার ফলে আমি না পাচ্ছি এদিকে ধরতে, না পাচ্ছি ওদিক করতে। এবার সিরিয়ালের ব্যাপারটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে ডেট থাকা মানে তো কিছু তো করার নেই। এবার ন্যাচারালি হ্যাঁ, আমার কাছে দুটো বড় প্রজেক্টের একটা বড় প্রজেক্টের দুটোই বড় প্রজেক্টের অফার আসে আমার কাছে। করতে পারিনি। মাঝখানে উড়ানটা একটা গ্যাপের মধ্যে ঢুকে গেছিল। উড়ানটা করতে পারলাম। তবে উড়ানটায় যে ট্র্যাকটা বাড়বে বা বাড়াবে, ডেফিনিটলি বাড়াবে, থাকবে পরবর্তীকালে। সেই জায়গাটা পর্যন্ত হয়তো আমিও সেভাবে না মানে যোগাযোগ মানে ওরাও যোগাযোগটা করাচ্ছে না বা করছে না। কারণ বলা আছে যে আমি ছবি করছি। একটা না মানে মাঝামাঝি জায়গায় পড়ে গেছে। তার ফলে আমি এখন মানে চাইছি বাবা যেভাবে হোক আমার এই উড়িয়া ছবিটা শেষ হোক। মানে শেষ হলে আমি ওদের কাজটা করতে পারবো। মানে কারণ কাজটা আমি করতে পারছি না। এবার হুম। ওদের তো দোষ দিয়ে লাভ নেই। ওদের ওখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। তো দেখা যাক এখন ঈশ্বর কি করেন। আর দাদা তুমি যেটা বললে উড়িয়া ছবি এবং আরেকটা যেটা মালায়ালাম ছবি, মানে দুটো ছবিতেই তো মানে তোমাকে ওই ভাষাটাই বলতে হচ্ছে, তো ওটা কি একটু টাফ লাগছে কোনো জায়গায় গিয়ে? কারণ না, তুমি তো মানে ব্যাপারটা হচ্ছে যেটা যে না আমি কারণ ২০১২ সালে আমি একটা উড়িয়া ছবি করি এবং সেটা আ ওখানে ২০১১ সালে ওখানে ভীষণভাবে ছবিটা হিট করে। অ্যাজ এ হিরো হিসেবে কাজ করি। ছবিটা আ যেকোনো জায়গাতেই আছে। দেখতে পারা যায়। রাজু আওয়ারা ছবিটার নাম। আকাশ দশনায়ক ছিল ওখানকার এখন যে এমপি। ও, আমি আর এই অর্পিতা। অর্পিতা ছিল হিরোইন।
তো ওটা মানে বিজয় মহান্তি প্রচুর বিগ কাস্টিং, ফুল কমার্শিয়াল ছবি, মানে লাভ স্টোরি। তো সেটা ভীষণভাবে হিট করে। তো তারপরে এত বছর বাদে আবারও উড়িয়া ছবি করছি। এটাতে অবশ্য পুরোটাই এটা নেগেটিভ, মানে পুরো ভিলেন। হুম। তো উড়িয়া ভাষাটা অ্যাকচুয়ালি কি হয়, ওটা তো মানে আমরা বলা যায়, ওটা বলা যায়, চেষ্টা করলে বলা যায়। আর সিনেমার ক্ষেত্রে যেটা সুবিধে, সিনেমায় তো ছোট ছোট ডায়লগ। সিরিয়ালে যেমন প্রচুর কথা বলতে হয়, সিরিয়াল হলে কখনোই বলতাম যে করবো না, মানে করতাম না। সিনেমায় তো ছোট ছোট ডায়লগ, ওগুলো প্রম্পটের মাধ্যমে বা এ করে ওটা বলে দেওয়া যায়। হুম। আর এই মালায়ালাম যে ছবিটা যেটা হচ্ছে, ওটা ওটার অ্যাকচুয়ালি ওরা ওরা দোভাষী রেখেছে এখানে, মানে কথাবার্তা বলার জন্য। কারণ ওদের পুরো ইউনিটটাই ওখানকার ইউনিট তো। এবার ওদের আ যেটা শুটিং হচ্ছে, শুটিংটা কিন্তু হিন্দিতে হচ্ছে। কারণ ওরা আ খুব বিখ্যাত কোনো একটা ওটিটিতে অলরেডি ছবিটা সেল আউট করে দিয়েছে। তো অনেকগুলো সেই ল্যাঙ্গুয়েজে ডাব এবং সেটা সেল আউট করে দিয়েছে। তো সেই কারণে ছবিটা শুটিং হচ্ছে কিন্তু হিন্দিতে। কিন্তু ওরা ডাবটা যেটা করবে, যেটা অল ওভার ওয়ার্ল্ড এ যেটা রিলিজ হবে, সেটা কিন্তু হবে মালায়ালামে, এবং সেটা তাদের লোকই ডাব করবে। সেটা ডেফিনিটলি আমি করব না ডাব। এই হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা। তো দাদা, তোমার নসির কৌটো যেটা দারুণ লেগেছিল অনেকের, তো এবং ইনফ্যাক্ট কিছু হল হাউসফুলও গেছিল লেক মলে। তো নসির কৌটো কি মানে ওটিটিতে আসার সম্ভাবনা বেশি, কারণ এটা একটা ভালো ডিরেক্টর, একটা ভালো প্রোডাকশন হাউস। তো এটা আমি না সঠিক এই কারণে বলতে পারবো না। কারণ আ হয় না, মানুষের কিছু কিছু দুর্ভাগ্য হয় না? নসির কৌটো আমার কাছে একটা দুর্ভাগ্যের ছবি। কারণ এত ভালো ছবিটা যেকোনো কারণে হোক, আ সবাই দেখে উঠতে পারেনি ছবিটা। হুম, প্রোডাকশন এর কিছু প্রবলেম বা কিছু এই সমস্ত প্রবলেমের দরুন। এখন জানি না ছবিটা ডেফিনিটলি ওটিটিতে আসবে, এবং ভীষণ ভালো একটা সিনেমা। মানে ভালো সিনেমার যে ডেফিনিশন যেটাকে বলে, নসির কৌটো ওয়ান অফ দেম। তো নসির কৌটো সেই একটা সিনেমা। ঠিক সেম আমি আর অনসূয়া একটা ছবি করছিলাম। আমি গত মাসে শুনতে পেলাম, খবর পেলাম। ছবিটার নাম 'লাড্ডু'। বিগ বাজেট, বিগ কাস্টিং, ভীষণ ভালো গল্প, এবং ছবিটাতে মেইন ভিলেন ছিল হচ্ছে অনসূয়া। হ্যাঁ? এবং অসাধারণ গল্প। আ শিবপ্রসাদ শিবু যে ধরনের ছবি করে, একদম ওই ধরনের ছবি। যেকোনো কারণে হোক ছবিটা ৪ দিন ৩ দিন শুটিং হলে ছবিটা শেষ হয়ে যায়। ছবিটা পোস্টবন্ড হয়ে গেল। আরো একটি আচ্ছা ছবি, সেম আরো একটি ছবি, তারও ঠিক সেম। তার ৭ দিন শুটিং হলে, সেটা একদম ক্রাইম থ্রিলার। ছবিটার নাম 'উদ্ধার'। তারও ঠিক সেম ৭ দিন শুটিং হলে ছবিটা শেষ হয়ে যায়। ছবিটাও পোস্টপন্ড হয়ে গেছে। এখন এগুলো আমাদের কাছে কিছু করার থাকে না। একটা আর্টিস্টের কাছে দুঃখের বিষয়। কারণ একটা ভালো কাজ যখন কোন আর্টিস্ট করে, তার ইচ্ছে হয় ছবিটা রিলিজ করুক। দর্শকের সামনে দর্শকের কাছে ছবিটা যাক। ছবিটা না গেলে লোকে কারণ আমরা তো আমাদের ইমোশনের টানাপোড়েন সমস্ত কিছুটা ছবির মধ্যে উজাড় করে দিই। তো আমরা চাই যে আমাদের যে সেই সময় আহ যেটা হয় আমাদের, অবভিয়াসলি অভিনেতা অভিনেত্রীরা তো শুধু গিয়ে ডায়ালগ বলে দিয়ে আসে না। তারা সেই হুম সময়টাকে, হুম। চরিত্রটাকে ফিল করে এবং পুরো সেই চরিত্রের ইমোশনাল টানাপোড়েনটাকে ফিল করে। তো আমরা চাই আমাদের ওই এফোর্টটা অন্তত দর্শক পর্যন্ত পৌঁছক। কারণ দর্শকের মনোরঞ্জনের জন্যই তো আমরা করি। সেটা যখন হুম। পৌঁছয় না তখন খুব কষ্ট হয় আমাদের। তো কিন্তু ম্যাডাম, আমাদের আপনি যেহেতু ডিরেকশন দিচ্ছেন, হ্যাঁ, তো মানে তাই আপনি যেহেতু ডিরেকশন দিচ্ছেন, তো তাই জন্যই একটা জিনিস জিজ্ঞাসা করছি, যে মানে কখনো কি মানে দেবদা বা জিৎদা বা বুম্বাদা, মানে যারা আছেন আমাদের মেগাস্টার বা সুপারস্টার, তাদেরকে নিয়ে কিছু করার প্ল্যান আছে? মানে দেবদা, জিৎদা, মানে বুম্বাদা। প্ল্যান তো এভাবে আ দেখো আমি তোমায় বলি, আমি শুধু ডিরেক্টর নই, আমি ডিরেক্টর প্রোডিউসার। আমি আজ হুম পর্যন্ত যে কটা ছবি করেছি সে কটা সবকটাই আমার প্রোডিউস করা আমার প্রোডাকশন হাউসের ছবি। আমি হুম জানি প্রোডিউসার নিয়ে কাজ করি না। কারণ আমি কোনোদিনই কোনো প্রোডিউসারকে এখনো পর্যন্ত অ্যাপ্রোচ করিনি কখনো। যে আমি কোনো প্রোডিউসার চাই, আপনারা আমার সাথে কাজ করুন। তার জন্য আমার বাজেট লিমিটেশন হয়। আমি সো কল্ড বিশাল বড়লোক বা বিশাল কিছু তো নই। আমি ১ম হুম। ছবি করেছিলাম ব্যাংক লোনে। আমার বাড়ি মর্টগেজ রেখেছিল মা। আলো এবং আলো তারপরে ছায়া যে ছবিটি ছিল। না, না,
ফ্ল্যাট 2008 সালে, তখন আমি বাড়ি মর্গেজ রেখে ছবি হয়েছিল। দ্বিতীয় ছবিটা আমার মা কিছু লোন নিয়েছিল, আমার এক রিলেটিভ আমাকে কিছু লোন দিয়েছিলেন এবং তার সাথে আমার কিছু অর্নামেন্টস আছে, সেগুলোকে মর্গেজ রাখা হয়েছিল। দিয়ে সমস্ত কিছু নিয়ে লোন নিয়ে একটা হিউজ পরিমাণের লোনের ওপরই দাঁড়িয়ে করা হয়েছিল। বর্তমানে যে ছবিটি করছি সেটাও লোনের ওপরই। এবং আমার হুম। কিছু সামান্য সেভিংস আছে, সেই সেভিংসটা পুরো ভেঙে দিয়ে করা হচ্ছে ছবিটা। তো আমার এই স্বল্প বাজেটে আমার পক্ষে যে ধরনের শিল্পী এফোর্ড করা সম্ভব, আগেকার সময় আমি আলোচনায় যদিও অনেক বড় কাস্টিং এর ছবি ছিল, সৌমিত্র চট্টোপাধ্যায়, রমাপ্রসাদ বণিক, বিভুদা, অনামিকা দি, সংঘদি, মানে সমস্ত তৎকালীন যুগের টপ টপ যাদের বক্স বলা যায় সবাই ছিলেন, কিন্তু তারা প্রত্যেকেই যথেষ্ট সাহায্য করে কাজ করেছিলেন। আমার ছবিতে শিল্পীরা, কলাকুশলীরা প্রত্যেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাই আমি যে বাজেটে হয়তো ছবি আমি শেষ করতে পারি, সেটা করতে পারি সেই কারণেই। এই ছবিতেও যথেষ্ট আমি অনেকের কাছে সাহায্য পাচ্ছি। আমার ছবিতে যারা, যারা যুক্ত আছেন, পরবর্তীকালে তোমরা সবই জানতে পারবে। প্রত্যেকে প্রচন্ড সাহায্য করছে, তাই করতে পারছি। এবার এরকম যদি কখনো সিচুয়েশন হয়, আমি তো ডেফিনিটলি করতে চাইবো। সব শিল্পী আমার কাছে ভীষণ সম্মানের এবং যে চরিত্রে যে শিল্পী যায়, সেই চরিত্র সেই শিল্পীকে নিয়ে করতে পারলে সেটা তো এখনো তো অনেক দূর যাওয়া বাকি আছে। নিশ্চয়ই কখনো না কখনো সুযোগ হবে, এটা আশা রাখবো আমি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ দাদা, যে তোমাদের টাইম থেকে টাইম দেওয়ার জন্য। যে ভালো থেকো আর এইভাবেই কাজ করে যাও। আপকামিং কাজের সময় একবার আমরা ইন্টারভিউ নেব, যে যখন ম্যাডামের যখন প্রজেক্ট আসবে। এই ছবিটা শুটিং শেষ হবে বা ছবিটা যখন মানে পোস্ট প্রোডাকশনের কাজ চলবে, অবশ্যই একটা ইন্টারভিউ নিবি। কারণ হয় না, সত্যি ও যেটা বললো, মানে চোখ বুজে ভরসা করার একটা ছবি, যে ছবিটা যে করছে, এবং অসম্ভব ভালো স্ক্রিপ্ট হয়েছে, অসম্ভব ভালো গান হয়েছে, এবং প্রত্যেকে অভিনেতা অভিনেত্রী সবাই ভীষণ ভালো, প্রত্যেকে সব মিলিয়ে মিশিয়ে একটা ভালো মানে মানে প্রোডাক্ট। আশা করছি আমরা একটা ভালো প্রোডাক্ট, মানে একটা ভালো জিনিস দর্শকের মনোরঞ্জনের উপযোগী একটা জিনিস আমরা উপহার দিতে পারবো। এখন সবটাই দর্শকের উপর। আর তুমিও খুব ভালো থ্যাংক ইউ থেকো, ম্যাম। খুব সুন্দর কাজ করছো। আরো কাজ করো। তোমার চ্যানেলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এগিয়ে চলো এইভাবে, ভালো করে কাজ করো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ম্যাম। ভালো থেকো। হ্যাঁ, হ্যাঁ, লিভ করতে পারেন আপনারা।